বন্ধুরা, আমরা মানুষ হয়তো নিজেকে খুবই বুদ্ধিমান ভাবি, কিন্তু প্রকৃতির সামনে আমাদের অস্তিত্ব রত্তি পরিমাণও নয়। তবুও আমরা বারবার একই ভুল করি, প্রকৃতির সঙ্গে ছিনিমিনি খেলি, আর প্রতিবারই এর ফল হিসেবে আমাদের চরম মূল্য দিতে হয়। হয়তো সেই দিন দূরে নয় যেই দিন প্রকৃতি আমাদের ভুলের হিসাব চুকাবে পুরো মানব জাতিকে নিশ্চিহ্ন করে দিয়ে। যখনই প্রকৃতির সঙ্গে খেলা করার কথা ওঠে, তখন সবার আগে আমাদের প্রতিবেশী দেশ চীনের নামই সামনে আসে। কখনো তারা কোটি কোটি পাখি মেরে নিজেদের ইকোসিস্টেম ধ্বংস করছে, আবার কখনো বিশাল ফার্মে কোটি কোটি সাপ, রেশম কীট আর মুরগির প্রজনন করিয়েছে। কিন্তু এবার চীন এমন এক চাল খেলেছে যা হয়তো তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নয়তোবা পুরো পৃথিবী ধ্বংস করে দিবে। চীন কেন তাদের মরুভূমিতে 12 লক্ষ বিদেশি খরগোশ ছেড়েছে? এই সিদ্ধান্ত কি তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে, নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন পরিকল্পনা? এই সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে তার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন বিষয়টি বুঝতে হলে ইতিহাসের কিছু ভয়ঙ্কর উদাহরণের দিকে তাকাতে হবে। এই ঘটনা 1850 সালের, যখন অস্ট্রেলিয়া ছিল ব্রিটিশ উপনিবেশ। হাজার হাজার ইংরেজ সেখানে বসবাস করে, কিন্তু অস্ট্রেলিয়ার পরিবেশ তাদের কাছে নিজেদের মতো লাগছিল না। এমন অবস্থায় থমাস অস্টিন নামের এক ব্রিটিশ নাগরিক ইউরোপ থেকে 13টি ইউরোপিয়ান খরগোশ এনে নিজের বাড়ির উঠোনে ছেড়ে দেন। তিনি কল্পনাও করতে পারেননি এই ছোট্ট ভুলে একদিন অস্ট্রেলিয়ার সব থেকে বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। অস্ট্রেলিয়ায় এই খরগোশগুলোর কোনো প্রাকৃতিক শিকারী ছিল না, ফলে তারা খুব দ্রুত বংশবিস্তার করতে থাকে। প্রথম বছরেই তাদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 200-তে, আর মাত্র 60 বছরের মধ্যে তা ছাড়িয়ে যায় 100 কোটির বেশি। এই বন্য খরগোশগুলো অস্ট্রেলিয়ায় প্রায় 70% এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। চাষের জমি নষ্ট হয়ে যায়, মাটি এতটাই দুর্বল হয়ে পড়ে যে অনেক জায়গায় একেবারে অনুর্বর হয়ে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে খাবারের খোঁজে খরগোশরা মানুষের ঘরেও ঢুকে পড়তে শুরু করে। বিজ্ঞানীরা সতর্ক করে দেন, যদি দ্রুত কোনো সমাধান না বের করা যায় তাহলে মানুষকে অস্ট্রেলিয়া ছেড়ে চলে যেতে হতে পারে। অস্ট্রেলিয়ার সরকার খরগোশ দমনে সব রকম চেষ্টা করে। চারদিকে বেড়া দেওয়া, বিষ মেশানো গুলি ব্যবহার করা হয়, আর যেখানে খরগোশের গর্ত দেখা যেত সেগুলো ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু খরগোশরা এত দ্রুত নিজেদের মানিয়ে নেয় যে সব পদ্ধতি কোনো প্রভাবই পড়েনি। তখন সরকার এক কঠোর সিদ্ধান্ত নেয়, খরগোশদের মধ্যে একটি মারাত্মক রোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। কিছু খরগোশ ধরে তাদের শরীরে ম্যাক্সোমা নামের একটি ভাইরাস প্রবেশ করানো হয়, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু ডেকে আনে। এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ খরগোশ মারা যায়। কিন্তু কয়েক বছরের মধ্যেই খরগোশরা এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং আবারও তাদের সংখ্যা বাড়তে থাকে। এরপর অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা আরও একটি ভাইরাস তৈরি করেন, RHDV অর্থাৎ র্যাবিট হেমোরেজিক ডিজিজ ভাইরাস। এই ভাইরাসের সংস্পর্শে এলে খরগোশ মাত্র 48 ঘন্টার মধ্যেই মারা যেতে থাকে। 1996 সাল পর্যন্ত এই ভাইরাস প্রায় 80% খরগোশকে ধ্বংস করে দেয়। তবুও আজও অস্ট্রেলিয়ায় প্রায় 200 মিলিয়ন খরগোশ রয়েছে, যাদের নির্দিষ্ট কিছু জঙ্গলে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। এমনই আরেকটি ঘটনা ঘটেছিল স্কটল্যান্ডে, যখন হরিণের সংখ্যা এতটাই বেড়ে যায় যে সরকারকে পেশাদার শিকারী নিয়োগ করে প্রায় 1 লক্ষ হরিণ হত্যা করতে হয়। এত সব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পরও প্রশ্ন থেকে যায়, চীন কেন তাদের মরুভূমিতে 12 লক্ষ খরগোশ ছেড়ে দিল? এর উত্তর লুকিয়ে আছে চীনের ভূগোলের ভেতর। 80-র দশকে চীনের মরুভূমির পরিমাণ ছিল প্রায় 1.7 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, যা দেশের মোট ভূমির প্রায় 5 ভাগের 1 ভাগ। কিন্তু 2015 সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় 2.62 মিলিয়ন স্কোয়ার কিলোমিটারে। শুধু তাই নয়, চীনের প্রায় 50% জমি এখন ডিপিআর বা ডেজার্টিফাইড জোনে পরিণত হয়েছে। অর্থাৎ চীন ধীরে ধীরে মরুভূমিতে রূপ নিচ্ছে, যা তাদের অর্থনীতি ও পরিবেশ দুটোর জন্যই বড় হুমকি। এই কারণেই চীন মরুভূমিতে খরগোশ ছাড়ার মতো এই ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে। এর উদ্দেশ্য ছিল খরগোশদের মাধ্যমে উদ্ভিদ নিয়ন্ত্রণ করা এবং মাটির উর্বরতা বাড়ানো। কিন্তু প্রশ্ন হলো, চীনের এই পরীক্ষা কি সফল হবে, নাকি অস্ট্রেলিয়ার মতো ভয়াবহ বিপর্যয় জন্ম নিবে? চীনকে অজান্তে নিজেদের ধ্বংসের ভিত্তি গড়ে ফেলছে? এর উত্তর ভবিষ্যতই দিবে। তবে ইতিহাস আমাদের শেখায়, প্রকৃতির সঙ্গে ছিনিমিনি খেললে শেষ পর্যন্ত ধ্বংস অনিবার্য।
চীনের প্রায় অর্ধেক অংশ মরুভূমিতে পরিণত হওয়ার পথে ছিল। ক্রমবর্ধমান মরুভূমির কারণে শুকনো বালির পরিমাণ এত বেড়ে যায় যে শহরগুলোতেও বালুঝড় শুরু হয়। সবুজ কমে যাওয়ায় বৃষ্টিপাতও ব্যাপক হ্রাস পায় এবং ঘনবসতিপূর্ণ শহরগুলোর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কৃষি জমি অনুর্বর হয়ে পড়ায় গ্রামগুলোতে বেকারত্ব বাড়তে থাকে এবং মানুষ কাজের সন্ধানে শহরে পাড়ি জমায়। এর প্রভাব এতটাই মারাত্মক ছিল যে 2020 সালের মধ্যে চীনের অর্ধেক গ্রাম সম্পূর্ণ জনশূন্য হয়ে যায় এবং শহরাঞ্চলে জনসংখ্যার চাপ বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায়। এই সংকট সরাসরি প্রায় 4 কোটি মানুষের জীবনে প্রভাব ফেলেছিল। যদি এই পরিস্থিতি চলতেই থাকতো তাহলে আগামী 300 বছরের মধ্যে চীন একটি বিশাল মরুভূমিতে পরিণত হতো। এই বিপদের আশঙ্কা বুঝে চীন 2000 সালের শুরুর দিকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। সরকার মরুভূমি এলাকায় হাজার হাজার গাছ লাগায় যাতে সেখানে আবার সবুজ ফিরে আসে, কিন্তু সঠিক ইকোসিস্টেম না থাকায় এসব গাছ অল্প সময়ের মধ্যেই শুকিয়ে যায় এবং পুরো প্রচেষ্টা ব্যর্থ হয়। তখন চীন বুঝতে পারে শুধু গাছ লাগালেই সমস্যার সমাধান হবে না, প্রয়োজন একটি পূর্ণাঙ্গ প্রাকৃতিক ইকোসিস্টেম গড়ে তোলা। এই সমস্যার সমাধানে সরকার প্রধান বিজ্ঞানী কিয়ান ইয়ানজিনের সঙ্গে যোগাযোগ করে। তার দল গভীর গবেষণার পর একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করে, যেখানে শুধু গাছ লাগানো নয় বরং পুরো এলাকায় প্রাণীকুলো বসবাস করানো হবে যাতে পরিবেশের ভারসাম্য তৈরি হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার বড় বড় বিনিয়োগকারীদের উৎসাহিত করে। এর ফলস্বরূপ প্রায় 3 লাখ একর অনুর্বর জমিকে উর্বর করতে প্রায় 8,500 কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়। এরপর বিজ্ঞানীরা একটি 3 স্তর বিশিষ্ট পরিকল্পনা তৈরি করেন। প্রথম ধাপে ছিল ব্যাপক বৃক্ষরোপণ, এমন গাছ লাগানো যা শুষ্ক মাটিতেও বেঁচে থাকতে পারে। দ্বিতীয় ধাপে ছিল কৃষিকাজ, যেখানে আশেপাশের গ্রামের কৃষকদের যুক্ত করা হয় এবং কম পানিতে টিকে থাকতে পারে এমন ফসল চাষে উৎসাহ দেওয়া হয়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল তৃতীয় ধাপ, পশুপালন। বিজ্ঞানীরা বহু বছর গবেষণা করে ঠিক করেন কোন প্রাণী এই নতুন ইকোসিস্টেম গড়ে তুলতে সবথেকে বেশি সাহায্য করবে। শেষ পর্যন্ত তারা রেক্স প্রজাতির খরগোশকেই বেছে নেন। এখন প্রশ্ন আসে, খরগোশই কেন? এর পেছনে ছিল দুটি বড় কারণ। প্রথমত, রেক্স খরগোশ যে কোনো পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে এবং কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকতে সক্ষম। দ্বিতীয়ত, এই খরগোশ ঘাসের শিকড় পর্যন্ত খেয়ে ফেলে, যার ফলে মাটি নরম এবং উর্বর হয়। যখন মাটির উর্বরতা বাড়ে তখন পুরনো গাছের বীজ আবার অঙ্কুরিত হওয়ার সুযোগ পায়। অঙ্কুরিত হয়ে নতুন গাছপালা জন্ম নিতে শুরু করে। এর পাশাপাশি এই পরিকল্পনায় চীনের জন্য একটি বাণিজ্যিক দিকও ছিল। চীনে খরগোশের মাংস খুবই জনপ্রিয় এবং প্রতি বছর সেখানে প্রায় 99 মিলিয়নের বেশি খরগোশের প্রজনন এবং বিক্রি হয়ে থাকে, যার ফলে যারা খরগোশ পালনে এগিয়ে আসবে তারা এগুলো বিক্রি করে লাভও করতে পারবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো একটি স্ত্রী রেক্স খরগোশ বছরে প্রায় 40টি পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে। এই কারণে চীন বিদেশ থেকে 12 লক্ষ রেক্স খরগোশ কিনে তাদের মরুভূমি এলাকায় ছেড়ে দেয়। এই পরিকল্পনার প্রভাব খুবই দ্রুতই দেখা যেতে থাকে। শুরুতে যখন খরগোশ ছাড়া হয়েছিল তখন 100 বর্গ কিলোমিটার মরুভূমি এলাকায় মাত্র 3% সবুজ এলাকা ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যে এই হার বেড়ে দাঁড়ায় প্রায় 84%। অর্থাৎ 100 বর্গ কিলোমিটারের মধ্যে 84 বর্গ কিলোমিটার এলাকায় হয়ে ওঠে সবুজে ভরা। সেখানে ঘাস, গাছপালা এবং ফসল জন্মাতে শুরু করে। তবে এই পরিকল্পনার সঙ্গে একটি বড় ঝুঁকিও জড়িয়েছিল। যদি খরগোশের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তারা সমস্ত উদ্ভিদ খেয়ে সেই পরিবেশই ধ্বংস করে ফেলতে পারত, যেটা তৈরি করতে এত পরিশ্রম করা হয়েছে। কিছু বিশেষজ্ঞদের মতে এই খরগোশগুলোর তেমন কোনো প্রাকৃতিক শিকারই নেই, তবে অন্যদিকে চীনের মানুষ নিজেরা এগুলো খাবার হিসেবে গ্রহণ করতে প্রস্তুত। তাই এই প্রকল্প সফল হবে নাকি অস্ট্রেলিয়ার খরগোশের সংকটের মতো আরেকটি বিপর্যয় রূপ নিবে তা এখন সময়ই বলবে। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।